স্যার। স্যার ওকে। ঠিক আছে। ওকে, তো মোটামুটি অনেকজন জয়েন করে গেছো, তো চলো শুরু করা যাক আজকের টপিকটা। আচ্ছা, তো স্ক্রিনটা আশা করি এবার প্রত্যেকে দেখতে পাচ্ছ। স্ক্রিন দেখা যাচ্ছে হ্যাঁ তো? স্যার। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ স্যার, দেখা যায়। বেশ, তো দেখো আমাদের আজকে যে টপিক সেটা হচ্ছে এনভায়রনমেন্ট রিলেটেড যে হিস্টোরিক্যাল ইভেন্ট বলে আমাদের যে অধ্যায়টা আছে, তো সেই চ্যাপ্টারটা। ওকে, আমরা আগের দিনকে আমরা যেটা করেছি সেটা হচ্ছে বায়োটিক অ্যান্ড অ্যাবায়োটিক কম্পোনেন্ট। সিলেবাসটা দেখো একদম ফ্রন্ট পেজে দেওয়া আছে। এর ফলে আমাদের ক্লাস শুরুর সময় বুঝতে সুবিধা হবে যে কোন চ্যাপ্টারগুলো আমাদের হয়ে গেছে, কোনগুলো হবে। তো এই যে এই চ্যাপ্টারটা আমরা আগের সপ্তাহে করেছি শুক্রবারে, ঠিক আছে, রেকর্ড আছে। রেকর্ড যদি না খুঁজে পাও, এই পিডিএফটা যখন দেবো, এই যে আগের ক্লাসের রেকর্ড ভিডিও, তো এটার উপরে টাচ করবে, দেখবে ভিডিওটাকে দেখতে পাবে, ঠিক আছে। আর নোট তো গ্রুপের মধ্যে দেওয়াই আছে। আর এনভায়রনমেন্টাল জিওগ্রাফি এই যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটাকে আমি আপাতত স্কিপ করলাম, তার কারণ হচ্ছে এটা একটু বোরিং চ্যাপ্টার, বেশ ভালো রকমই বোরিং চ্যাপ্টার, ঠিক আছে। তো প্রথম দেখি বোরিং দিয়ে শুরু করলে একটু কেমন লাগে, তাই না? তো আপাতত আমরা এই যে অ্যাটমসফিয়ার পর্যন্ত করি, তারপরে এনভায়রনমেন্টটা করব, ঠিক আছে। মানে এটা আমাদের আজকের টপিক, তারপরে আর দুটো করার পর এনভায়রনমেন্টাল জিওগ্রাফি এটাকে একটু করব। ওকে, তো আজকের আমাদের যে টপিক সেটা এই যে 3 নাম্বার চ্যাপ্টারটা আমরা যেটা দেখতে পাচ্ছি, এনভায়রনমেন্টাল রিলেটেড হিস্টোরিক্যাল ইভেন্টস। মানে টোটাল আমাদের এই যে অধ্যায়টা আছে আজকের, তো এর মোদ্দা কথা কি না, বিভিন্ন সময়ে বিশেষ করে কিছু 100 থেকে 200 বছর আগে, আজ থেকে, যে বিভিন্ন সময়ে বিভিন্ন সম্প্রদায়ের মানুষজন তারা পরিবেশকে বাঁচানোর জন্য কিছু কিছু পদক্ষেপ নিয়েছিলেন। অবশ্যই সেগুলোর পিছনে তাদের নিজস্ব কিছু স্বার্থ ছিল। যেমন কোনো একজন মানুষ, তিনি ধরো জঙ্গলের উপরে নির্ভর করে বেঁচে রয়েছেন, সেই জঙ্গল থেকে জ্বালানির কাঠ, ফলমূল সংগ্রহ করে বেঁচে থাকেন। তো সেই জঙ্গলকে যখন কেটে দেওয়া হচ্ছে, তখন অবশ্যই তিনি তার ওই জীবন ধারণের যে স্বার্থ, সেই স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে বলেই কিন্তু এই এনভায়রনমেন্টালের এই যে হিস্টোরিক্যাল ইভেন্ট সেগুলো করেছেন। সেটা আমরা চিপকো বলতে পারি, আপিক্কো বলতে পারি, হ্যাঁ, নর্মদা বাঁচাও বলতে পারি। সব ক্ষেত্রেই দেখি যে বিশেষত যে ভূমিকাটা নিয়েছিল সব থেকে বেশি, তারা হচ্ছে স্থানীয় মানুষ। স্থানীয় মানুষরা প্রথম এই যে ভূমিকা নেওয়ার পর একাধিক রাজনৈতিক দল তথা বড় বড় মানুষজন তারা কিন্তু এখানে এসেছিলেন। তো এই যে স্থানীয় মানুষদের দ্বারা যে সমস্ত ঐতিহাসিক আন্দোলনগুলো হয়েছিল পরিবেশ রক্ষার স্বার্থে, সেই আন্দোলনগুলোকে নিয়েই আমাদেরকে পড়তে হবে আজকে। তো দেখো, পরিবেশ আন্দোলন ভারতবর্ষে, পরিবেশ আন্দোলন হলো এমন একটি সামাজিক আন্দোলন। এটা অবশ্যই সামাজিক আন্দোলন, কারণ কি, সমাজের সর্বস্তরের মানুষ যারা সেই জিনিসটার উপর নির্ভর করে থাকে। ধরো তোমার বাড়ির পাশে একটা নদী আছে, একটা পুকুর আছে, সেই পুকুরের মধ্যে বা নদীর মধ্যে প্রচুর মাছ থাকে, এবং তুমি যে অঞ্চলে থাকো সেই অঞ্চলের সমস্ত মানুষজন সেই নদী থেকে বর্ষাকালে মাছ ধরে সেই মাছকে বাজারে বিক্রি করে একটা মোটা টাকা আয় করে থাকে। এবার যদি সরকার সেই অংশটাকে, সেই জলটাকে বাঁধ তৈরি করে বন্ধ করে দেয়, বা ধরো সেই পুকুরটাকে বুঝিয়ে সেখানে ফ্ল্যাট তৈরি করে, তাহলে স্বাভাবিক ব্যাপার যে ওই নদী বা ওই পুকুরটার উপরে যে সমস্ত মানুষজনরা নির্ভর করে তাদের জীবিকা নির্বাহ করত, তাদের যে সামাজিক স্বার্থ সেটা ক্ষুণ্ণ হচ্ছে, এবং এর ফলেই কিন্তু তারা সরকারের বিরুদ্ধে আন্দোলন করছেন। ঠিক এই জিনিসটাই প্রত্যেকটা আন্দোলনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। সামাজিক যে সমাজের মানুষরা, তারা কিন্তু সবার আগে এই আন্দোলনগুলোতে এগিয়ে এসেছিলেন। দেখো, যেখানে বিভিন্ন ব্যক্তি গোষ্ঠী এবং জোট পরিবেশ সুরক্ষার জন্য একত্রিত হয় এবং পরিবেশগত নীতি ও পদ্ধতিতে পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করে। এই আন্দোলনগুলো পরিবেশ সম্পর্কে উদ্বিগ্ন বিভিন্ন সামাজিক গোষ্ঠী, যেমন একাধিক সামাজিক গোষ্ঠী, যেমন কেরালাতে একটা গোষ্ঠী ছিল, সেটার নাম ছিল শাস্ত্র সাহিত্য পরিষদ বা এসএসপি।
ঠিক আছে, এটা কোথায় ছিল? কেরালাতে, মনে রাখবে। কেরালা শাস্ত্র সাহিত্য পরিষদ, এসএসপি, এরকম একাধিক গোষ্ঠী থাকে, বিভিন্ন এনজিও থাকে। সেই এনজিওগুলো, এছাড়া অন্যান্য মানুষরা থাকে যারা সমাজের ভালো চায়, ভালো সম্পর্কে চিন্তিত পরিবেশবিদ থাকে, তাদের নেতৃত্বে এই সমস্ত আন্দোলনগুলো সংগঠিত হয়েছিল। দেখো, এই আন্দোলনগুলোর বেশিরভাগটা দেখা যায় আমাদের 1970 সাল থেকে, সেটা আমরা চিপকো থেকে ধরতে পারি। হ্যাঁ, চিপকো আন্দোলন হচ্ছে সেই সময়কার 1970-এর দশকের পরবর্তী সময়ে সবথেকে বড় এবং ব্যাপক এক ফলপ্রসূ একটা আন্দোলন, চিপকো আন্দোলন। ঠিক আছে, এর দশকের পর থেকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, মানে 1970 থেকেই এই পরিবেশ বিষয়ক আন্দোলনটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে। ঠিক আছে। আহ, আচ্ছা, এই যে দেখো, ভারতের পরিবেশ আন্দোলনের কারণ কি কি? একাধিক কারণ রয়েছে, যার মধ্যে হচ্ছে, দেখো, প্রথমত হচ্ছে প্রাকৃতিক সম্পদের উপর নিয়ন্ত্রণ। সরকার এবং বেসরকারি যে সমস্ত সংস্থাগুলো আছে, সেই সংস্থাগুলির দ্বারা প্রাকৃতিক সম্পদের উপর নিয়ন্ত্রণ স্থানীয় জনগোষ্ঠীর জীবিকাকে প্রভাবিত করছে। ওই যে বললাম যে নদী একটা প্রাকৃতিক সম্পদ, সেই নদীর মধ্যে মাছ পাওয়া যায়, সেটাও প্রাকৃতিক সম্পদের মধ্যে পড়ে। এবার সেটার উপরে যদি সরকার একটা কোনো নিয়ন্ত্রণ, কোনো অ্যাক্ট জারি করে যে এই নদী থেকে মাছ ধরা যাবে না, বা মাছ ধরলে সরকারকে ট্যাক্স দিতে হবে, ইত্যাদি ইত্যাদি, তাহলে তার বিরুদ্ধে কিন্তু আন্দোলন হবে, এটাই স্বাভাবিক। তো এর ফলে আন্দোলন হয়েছিল। এছাড়া বন সম্পদের অধিকার, বন সম্পদের অধিকার আমরা যদি দেখি আমাদের রাজ্যের ক্ষেত্রেও জঙ্গলমহল, অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই সমস্ত জেলাগুলোতে একাধিক আদিবাসী মানুষ রয়েছেন, যারা এই জঙ্গলের উপর নির্ভর করে কিন্তু তারা জীবনযাপন করেন। সেই জঙ্গলে তারা বহু বহু দশক থেকে কিন্তু বসবাস করছেন। এবার কোনো একটা জঙ্গলকে হঠাৎ করে সরকার কোনো একটা প্রজেক্টের জন্য ঠিক করে দিল যে সেই জঙ্গলের গাছপালা কেটে সেখানে কাগজ কল তৈরি হবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে সেরকম হয়েছিল 2011 সাল, এবং তার আগেও হয়েছিল। সারা ভারতবর্ষের মধ্যপ্রদেশে বিশেষ করে একাধিক জায়গায় এরকম হয়েছিল। তো সেই সময়তে আমাদের ট্রাইব্যুনাল অ্যাক্ট বলে একটা অ্যাক্ট আছে, যেটাকে ট্রাইব অ্যাক্ট বলা হয়, ট্রাইব অ্যাক্ট। সেই অ্যাক্টে কি বলা হয় যে 2006 সাল পর্যন্ত যে সমস্ত ট্রাইব, আদিবাসী সম্প্রদায়, তারা কোনো একটা জঙ্গলে বসবাস করছে, সেই জঙ্গলে সরকার কোনো রকম আইন আরোপ করতে পারবে না। এবং সেই জঙ্গলটাকে অনেকটা হেরিটেজ সাইট যেমনভাবে সংরক্ষিত হয় সেইভাবেই সংরক্ষিত হবে, অর্থাৎ সেখানে ওই আদিবাসী সম্প্রদায়ের মানুষরা থাকবে, তারা তাদের জীবন ধারণ করবে, তাদের কাছ থেকে সেই অধিকারটা কেউ কাটতে পারবে না। এটা সুপ্রিম কোর্ট থেকে রায় দেওয়া হয়। তো এরকম এই রায় দেওয়ার আগে, অর্থাৎ 2006 সালের আগে, আমরা দেখি এরকম একাধিক জিনিস বিশেষ করে মধ্যপ্রদেশে প্রচুর পরিমাণে হয়েছে, যেখানে আদিবাসী সম্প্রদায়কে তাদের জায়গা থেকে হটিয়ে দিয়ে সেখানে বড় বড় জঙ্গল কেটে কলকারখানা স্থাপন করা ইত্যাদি। হ্যাঁ, তৃতীয়ত হচ্ছে, দেখো, প্রাকৃতিক সম্পদের অবাণিজ্যিক ব্যবহার, বাণিজ্যিক শোষণের বিরুদ্ধে স্থানীয়দের প্রতিবাদ। যে যেমন ধরো, কয়লার কোনো একটা খনি যদি এক্ষুনি তোমার বাড়ির কাছাকাছি অঞ্চলে কয়লা বা পেট্রোলিয়ামের একটা ভান্ডার খুঁজে পাওয়া যায়, তোমাকে বাধ্য করা হবে বাড়ি ঘর জমি জায়গা সব কিছু ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যাওয়ার জন্য। তার কারণ এখানে সরকার এবার খনন কার্য করবে, সেখানে পেট্রোলিয়ামের প্লান্ট বসাবে ইত্যাদি। তো এই সমস্ত কাজগুলো তখন হতো। সামাজিক ন্যায় এবং মানবাধিকার, দেখো, পরিবেশ ধ্বংসের ফলে স্থানীয় মানুষের অধিকার লঙ্ঘিত হয়। যারা ওই নির্দিষ্ট জায়গার উপর নির্ভর করে জীবনযাপন করতো, তাদের সেই জীবিকা কিন্তু তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়। অর্থ সামাজিক কারণ, পরিবেশ অবনতি, ধ্বংস, এই সমস্ত কারণগুলোর জন্য একাধিকবার কিন্তু আমাদের ভারতবর্ষে পরিবেশ আন্দোলন হয়েছে। শুধুমাত্র ভারতবর্ষের কথাই নয়, আমরা যদি সারা পৃথিবীর কথা বলি, সারা পৃথিবীতে যেখানেই পরিবেশ আন্দোলন হয়েছে, সেই সমস্ত জায়গাতে এই কয়েকটা কারণ কিন্তু থেকে থাকে, যেগুলোর জন্য আমাদের এই পরিবেশ আন্দোলন কিন্তু হয়ে থাকে। ওকে। আচ্ছা, সাউন্ড কি খুব কম যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, একটু দাঁড়াও। স্যার আমার তো ঠিকই আসছে সাউন্ড। আর আমারও তো ঠিকই আছে। আমারও ঠিক আছে। ঠিক আছে তো স্যার, লাউডে শোনা যাচ্ছে তো। আমাকে এখানে অ্যাকচুয়ালি দেখাচ্ছে না, ঠিক আছে কি সাউন্ড? শোনা যাচ্ছে আমার কথা?
শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার। ঠিকঠাক শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, যেখানে যাচ্ছিলাম আমরা, এই যে, তো এই পৃথিবীতে যতগুলো পরিবেশ আন্দোলন হয়েছে শুধুমাত্র আমাদের দেশেই নয়, সবগুলোর পিছনেই এই কোনো না কোনো একটা কারণ কিন্তু রয়েছে বা একাধিক কারণ রয়েছে। এবার দেখো, এছাড়াও বিভিন্ন উন্নয়ন, যেমন আমাদের কুন্তী নদীর উপরে একটা বাঁধ নির্মাণ হয়েছিল, সেই বাঁধ নির্মাণের বিরুদ্ধে আন্দোলন তৈরি হয়েছিল। হ্যাঁ, এরকম একাধিক নর্মদার নদীর তীরে কাগজ কলের জন্য সেখানে আন্দোলন হয়েছিল, এরকম একাধিক শিল্পায়ন, হ্যাঁ, খনন কার্য, বাঁধ নির্মাণ, দূষণ, এই সমস্ত একাধিক কারণ থাকে এই পরিবেশগত আন্দোলনগুলোর মধ্যে। ঠিক আছে, এবার দেখি আমরা আমাদের যে এর আগে পড়লাম যে 1970 সালের পরবর্তী সময় থেকে আমাদের এই পরিবেশে ব্যাপক পরিমাণে এই পরিবেশগত আন্দোলনগুলো মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করে। ঠিক আছে, দেখো, প্রথম যে আন্দোলন হয়েছিল আমাদের, এটা কিন্তু সিকোয়েন্স অনুযায়ী সাজানো নেই। ঠিক আছে, যে পরপর প্রথমেই এটা হয়েছিল এমন কিছু নয়, বা প্রথমেই কোন আন্দোলন হয়েছিল সেরকম আমাদের মনে রাখারও দরকার নেই। দেখো, একটা আন্দোলনের মধ্যে পড়ে সাইলেন্ট ভ্যালি আন্দোলন। ঠিক আছে, সাইলেন্ট ভ্যালি, সাইলেন্ট ভ্যালি এটাকে, এই জিনিসটাকে অনেক সময় বাংলায় লিখে দেয় যে নীরব উপত্যকার আন্দোলন। তো এই টার্মটাও মনে রাখবে, এটা কিন্তু একই জিনিস। দেখো, ইংরেজিটাকে বাংলা করে অনেক সময় লিখে দেয়, যে কারণে অনেকে বুঝতে পারে না। সাইলেন্ট ভ্যালি বা নীরব উপত্যকার আন্দোলন, এটা কি, এটা কোথায় হয়েছিল? কেরালা রাজ্যে। কেরালা রাজ্যের পালঘাট বলে একটা জেলা জেলা আছে, সেই জেলার মধ্যে এটা হয়েছিল। হ্যাঁ, মানে আমরা কি কি মনে রাখবো এই সমস্ত ক্ষেত্রে? সেই আন্দোলন যেটা, সেটার স্থান মনে রাখতে হবে, সময়কাল মনে রাখতে হবে, আর নেতৃত্বটাকে মনে রাখতেই হবে, যে লিডারশিপ কে দিয়েছিলেন। হ্যাঁ, আর উদ্দেশ্যটাকেও মনে রাখতে হবে। বিবরণটাকে জাস্ট একবার যদি তোমরা গল্পের মতো করে পড়ো তাহলেই মনে থেকে যাবে। ওকে, তো দেখো, স্থান হচ্ছে পালঘাট জেলা, কেরালাতে হয়েছিল এটা 1978। 1978 সালে এটা হয়েছিল। নেতৃত্ব কি দিয়েছিল? এই যে প্রথমে বললাম ক্লাস শুরুর সময়, যে একাধিক আহ, পরিষদ থাকে, এনজিও থাকে, তার মধ্যে একটা আমাদের কেরালার একটা পরিষদ ছিল KSSP, যেটাকে বলা হতো কেরালা শাস্ত্র সাহিত্য পরিষদ। সেই কেরালা শাস্ত্র সাহিত্য পরিষদ নামক এই স্বশাসিত একটা পরিষদ, এবং সেই কেরালার এই যে পালঘাট জেলার সেই সমস্ত জেলার স্থানীয় মানুষরা এই আন্দোলনে নেতৃত্ব দেয়। আচ্ছা, উদ্দেশ্য কি ছিল? সাইলেন্ট ভ্যালি এবং এর সমৃদ্ধ জীববৈচিত্র্যকে হাইড্রো ইলেকট্রিক বাঁধ প্রকল্প থেকে রক্ষা করা। অর্থাৎ এখানে বলা হয় যে এই যে সাইলেন্ট ভ্যালি অঞ্চলটা, এই যে একটা নদীর যে উপত্যকা অঞ্চল, সেই উপত্যকা অঞ্চলে একটা জলবিদ্যুৎ প্রকল্প স্থাপন করা হবে। ঠিক আছে, আর সেই জলবিদ্যুৎ প্রকল্প স্থাপন করার জন্য কি দরকার? একটা বিস্তর জমি দরকার। সেই জমির জন্য কোথা থেকে পাবে? সেই যেখানে জল আছে তার পাশেই পাবে। তার জন্য সেই অঞ্চলে বসবাসকারী মানুষদেরকে সরিয়ে যেতে হবে, তাদের বাড়িঘর, চাষবাসের জমি সবকিছু ফেলে দিয়ে। তো এর বিরুদ্ধে কিন্তু একটা আন্দোলন হয়েছিল, যেটাই আমাদের সাইলেন্ট ভ্যালি আন্দোলন নামে পরিচিত। ওকে, আজকের টপিকটা আর কিছুই নেই, শুধু গল্পের মতো শোনো। দেখো কিভাবে যে পড়া হয়ে যাবে বুঝতে পারবে না। দেখো, বিবরণ কি না, ব্রিটিশরা 1929 সালে কুন্তী নদীটার নাম মনে রাখবে। এখানে অনেক সময় জিজ্ঞেস করে যে সাইলেন্ট ভ্যালি আন্দোলন কোন নদীর উপর হয়েছিল বা কোন নদীকে কেন্দ্র করে হয়েছিল। তো কুন্তী নামক একটা নদী কেরালাতে রয়েছে, সেই কুন্তী নদীতে যে একটা বাঁধ নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল, এটা কিন্তু আমাদের ব্রিটিশ ভারত থেকেই এর সূচনাটা হয়েছিল। তারাই ঠিক করে গেছিল, ইংরেজরা, যে এখানে বাঁধ নির্মাণ করা হবে জলবিদ্যুৎ কেন্দ্রের জন্য। এরপরে 1973 সালে ভারত সরকার এটি অনুমোদন করে। তবে 1978 সালে স্থানীয় জনগণ এবং পরিবেশবাদীদের প্রতিবাদে এই প্রকল্প বন্ধ হয়। এই আন্দোলন বোম্বে ন্যাচারাল হিস্টোরি সোসাইটি BNHS এবং নর্মদা বাঁচাও আন্দোলনের মতো গোষ্ঠীও অংশ নেয়। আচ্ছা, এখান থেকে একটা প্রশ্ন আসে, এই যে BNHS, এর সদর দপ্তর কোথায়? অবশ্যই বোম্বে হবে, সেটাও মনে রাখবে। আর এর কাজ কি? সারা ভারতবর্ষ জুড়ে যে জীববৈচিত্র্য রয়েছে সেই জীববৈচিত্র্যের রক্ষণাবেক্ষণ হচ্ছে এর মূল কাজ, BNHS। ওকে, বোম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি। এছাড়া যে প্রাচীন যে সমস্ত ঐতিহ্য স্থানগুলো রয়েছে, যেমন ধরো কোনো একটা প্রাচীন রাজবাড়ি, সেই রাজবাড়িকে কেন্দ্র করে একটা জীববৈচিত্র্য তৈরি হয়েছে, সেখানে বিভিন্ন পশু পাখি থাকছে। তো এই সমস্ত জায়গাগুলো, ন্যাচারাল হিস্টোরিক্যাল যে প্লেসগুলো রয়েছে, সেগুলোকেও রিজার্ভ করা এর কাজ।
আচ্ছা, এই এবং নর্মদা বাঁচাও আন্দোলন পর্ব, তার মধ্যে বিভিন্ন গোষ্ঠী এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল। তো এটা ছিল সাইলেন্ট ভ্যালি আন্দোলন। এবার দেখো, সাইলেন্ট ভ্যালি ভারতের একটি গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্য ক্ষেত্র। সেখানে প্রচুর জীববৈচিত্র্য কাকে বলবো? ধরো একটা এরকম নির্দিষ্ট এলাকা, সেই এলাকাতে যখন একাধিক প্রজাতির জীব বসবাস করে, ধরো কোনো একটা জায়গাতে সেখানে 100টা বাঘ বাস করছে, 100টা বাঘ, সেটাকে আমরা জীববৈচিত্র্যযুক্ত এলাকা বলতে পারি না। সেখানে যখন 100 রকমের প্রাণী বাস করবে, যেমন হয়তো কিছু বাঘ, কিছু গরু, কিছু হরিণ, কিছু মানুষ, কিছু ছাগল, এরকম একাধিক রকমের প্রাণী বাস করবে, সেই অঞ্চলটাকে আমরা জীববৈচিত্র্য বলছি। অর্থাৎ এই যে যে জায়গাটাতে বাঁধটাকে নির্মাণ করা হবে, এই বিস্তর বাঁধটাকে, তার জন্য যে জঙ্গল কাটা হবে, সেই জঙ্গলের মধ্যে অসংখ্য প্রজাতির প্রাণী বসবাস করত, যে কারণে এটা কিন্তু জীববৈচিত্র্যের একটা ব্যাপক ধ্বংস হতো এই বাঁধ তৈরি করার সময়। দেখো, এই আন্দোলন পরিবেশ নীতিতে পরিবর্তন আনে এবং 1985 সালে এটি জাতীয় উদ্যান রূপে ঘোষিত হয়। তো এখান থেকে এই লাইনটাও মনে রাখবে, এই যে সাইলেন্ট ভ্যালি, এটা প্রথমে তাহলে কি হওয়ার কথা ছিল? প্রথমে এই সাইলেন্ট ভ্যালি অঞ্চলে কুন্তি নামক একটা নদী আছে, সেই নদীর উপরে একটা জলবিদ্যুৎ প্রকল্পের জন্য বাঁধ তৈরি হওয়ার কথা ছিল। এর ফলে পরে এই যে সাইলেন্ট ভ্যালিতে 1978 সালে ব্যাপক আন্দোলন হয়। সেই আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিল? KSSP, কেরালা শাস্ত্র সাহিত্য পরিষদ। এই যে নেতৃত্ব দানের কথাটাও মনে রাখবে, ঠিক আছে? এরপরে এই যে আন্দোলনের তীব্রতার জন্য এই প্রজেক্টটাকে বাতিল করা হয় এবং ইউনেস্কো থেকে 1985 সালে এই অঞ্চলটাকে জাতীয় উদ্যান রূপে ঘোষণা করা হয়, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো বিষ্ণই আন্দোলন, খুব ইন্টারেস্টিং একটা জিনিস। তো বিষ্ণই আন্দোলনের কথাটাই যদি আমরা প্রথমে আসি, জাস্ট একটু গল্পের মতো করে শুনবে। এটা হয়েছিল 1700 সালের দশকে। যদি প্রপার সাল জিজ্ঞেস করে, অপশনে অবশ্যই লিখবে 1730 সালে, ঠিক আছে? 1730 সালে কিন্তু এটা হয়েছিল। এবার এই নামটার দিকে একটু আসি আমরা। বিষ্ণই, বিষ্ণই হচ্ছে একটা সম্প্রদায় যারা মূলত মরুভূমি অঞ্চল ভারতবর্ষে অর্থাৎ রাজস্থানের দিকে এরা থাকতো। এবার এই কথাটাই দেখি আমরা, দেখবে এই যে 20-কে আমরা 20 বলি তো ইংরেজিতে, 20, আর এটাকে কি বলি? 9। তো এখান থেকে এই যে 20-9টি এসেছে, 20 আর 9-এর যোগফল কত? 29। তো এই যে বিষ্ণয় সম্প্রদায়ে যে সমস্ত মানুষরা রয়েছে, তারা প্রত্যেক দিন 29টি নীতি মানত। তাদের তাদের যে ধর্ম, সেই ধর্ম অনুসারে তারা 29টি রীতিনীতি মেনে চলতো। যেমন আমাদের বিভিন্ন রীতিনীতি হয় না, যে সব সময় সত্য কথা বলা, ভালোভাবে থাকা, এই রকমের যে 29টি নীতি তারা মানত। তাদের মধ্যে একটি প্রধান নীতি ছিল, সেটা হচ্ছে সজীব গাছকে কাটা যাবে না। সজীব গাছকে তারা ঈশ্বরের মতো পূজা করত বা সম্মান করত। যেহেতু মরুভূমি এলাকা রাজস্থান, তো সেখানে সজীব সবুজ গাছ খুবই কম রয়েছে, যেটুকুই রয়েছে সেইটুকুকে তারা প্রচণ্ড রকম রেসপেক্টের চোখে দেখতো। এবার সেই এই যে 20 আর 9, 29টি রীতিনীতিকে মানতো বলে তাদের নাম হয়েছিল কিন্তু বিষ্ণই সম্প্রদায়। হ্যাঁ, তো এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে বিষ্ণইরা কয়টি নীতি মেনে চলতো? মনে রাখবে 29টি। আর তাদের একজন নেতৃত্ব, মানে নেতৃত্ব বলা ভুল, তাদের একজন প্রভু ছিলেন, যার গুরু বলতে পারি আমরা। তো নাম ছিল কি? কোনো কোনো জায়গায় আমরা তার নাম জামভাজি পাই, কোনো কোনো জায়গায় আমরা তার নাম পাই জম্ভেশ্বর। ওকে, এগুলো দেখবে ক্লাস 4-এর পরিবেশ বিজ্ঞান বইয়ের শেষের দিকে সব দেওয়া রয়েছে, একদম শেষের দিকে। তো জামভাজি বা জম্ভেশ্বর, তো তাকে তারা মানতো এবং এই যে 29টি উপদেশ তিনি তাদেরকে মানতে বলেছিলেন, তাদের মধ্যে একটা ছিল সজীব গাছ কাটা যাবে না। এবার এই আন্দোলনের ক্ষেত্রে কি হলো? নেতৃত্ব দিলেন অমৃতা দেবী বিষ্ণই নামক একজন মহিলা, তার পদবী হচ্ছে বিষ্ণই, অমৃতা দেবী বিষ্ণই। হ্যাঁ, এবং এই এই যে আন্দোলনটা, এরই অপর নাম হচ্ছে খেজার আলী হত্যাকাণ্ড। এটার অপর নাম হচ্ছে কি? খেজার আলী হত্যাকাণ্ড। আচ্ছা, এখানে কি হয়েছিল? যে সেখানে একজন রাজা ছিলেন সে সময়ে, 1700 দশকে। তো তখন সেই রাজা তার একটা বাড়ি তৈরি করবেন বলেছিলেন, ঠিক আছে? তো নতুন একটা বাড়ি তৈরি করবে এবং সেই বাড়ি তৈরি করার জন্য যে সমস্ত কাঠের দরকার, সেই সমস্ত কাঠগুলোকে তিনি তার যে সমস্ত সৈন্য সামন্ত তাদেরকে আদেশ দেন যে রাজস্থানে এই এই জায়গাগুলো থেকে কেটে নিয়ে আসার জন্য। তো তারা যখন কাঠ কাটতে যায়, সেই কাঠ কাটতে যাওয়ার জন্য গাছ কাটতে হবে, এবং এই যে বিষ্ণই সম্প্রদায়ের মানুষরা যেখানে থাকতো, তারা গাছকে খুব পবিত্র মনে করত, ফলে তাদের সাথে বচসা হয়। এবং চিপকো আন্দোলনের মতোই এই যে বিষ্ণই 1730 সালে তারাও ওই গাছকে জড়িয়ে ধরেছিল, কিন্তু যেহেতু স্বায়ত্তশাসন ছিল রাজার, তো সেই ক্ষেত্রে গাছগুলোকে কাটার সময় মানুষ সমেত গাছগুলোকে কেটে ফেলা হয়, ঠিক আছে? 300-র অধিক মানুষ কিন্তু সেই সময়তে মারা গিয়েছিল, 363 জন
মানুষকে গাছের সাথে কেটে ফেলা হয়েছিল। হ্যাঁ, এবং এই যে ঘটনাটা, এটাই খেজুরালি হত্যাকাণ্ড বলা হয়। খেজুরালি হত্যাকাণ্ড কেন বলা হয়? খেজুরি নামক এক প্রকারের গাছ রাজস্থানের, সেই সমস্ত গাছগুলোকে তারা জড়িয়ে ধরেছিল এবং ওই খেজুরি গাছের সাথে সাথে এই মানুষগুলোকেও কেটে ফেলা হয়েছিল, অমৃতা দেবীকে সমেত। সেই কারণে এটাকে খেজুরালি হত্যাকাণ্ড বলা হয়। এটা ঘটেছিল 1730 সালে। ওকে, দেখো, উদ্দেশ্য ছিল কি না, রাজার সৈন্যদের দ্বারা নতুন প্রাসাদ নির্মাণের জন্য পবিত্র খেজুরি গাছ কাটা থেকে রক্ষা করা। এই যে দেখো লেখা আছে এখানে, 1700 এর দশকে রাজস্থানের মারওয়াড় অঞ্চলে রাজা একটি নতুন প্রাসাদ নির্মাণের জন্য গাছ কাটার নির্দেশ দেন। বিষ্ণই সম্প্রদায়ের নেত্রী অমৃতা দেবী এই ধ্বংস সহ্য করতে না পেরে তিনি গাছকে আলিঙ্গন করেন, প্রতিবাদ করেন। তার সঙ্গে 363 জন গ্রামবাসীও গাছ রক্ষার জন্য প্রাণ দেন। এই আন্দোলন গুরু মহারাজ এই যে জামভাজির শিক্ষা দ্বারা প্রভাবিত ছিল, যিনি 1485 সালে বিষ্ণই ধর্ম প্রতিষ্ঠা করেন। তো এখান থেকে মনে রাখবে, এই যে বিষ্ণই ধর্ম, তার প্রতিষ্ঠাতাকে গুরু জামভাজি, হ্যাঁ, প্রতিষ্ঠা করেন এবং গাছ ও প্রাণীদের ক্ষতি না করার নীতি তিনি প্রচার করেন। এই ঘটনার পর রাজা ক্ষমা চান এবং এলাকাটিকে সংরক্ষিত ঘোষণা করা হয়। আজও এই নিয়ম রাজস্থানে কার্যকর রয়েছে। এটি ভারতের প্রাচীনতম পরিবেশ আন্দোলনগুলোর মধ্যে একটা। ঠিক আছে। তারপরে দেখো চিপকো আন্দোলন আসে এরপর। এই যে চিপকো আন্দোলন, এর সাথে চিপকোর সাথে আপিক্কো আন্দোলন এবং বিষ্ণই আন্দোলনের বেশ কিছু আমরা মিল পাবো। সব কিছুতেই সেই গাছকে জাপটে ধরে রাখার কথা কিন্তু বলা হয়েছে। দেখো, চিপকো আন্দোলন এটা হয়েছিল কোথায়? মূলত আসে, সালটা আসে এবং স্থানটা থেকে বেশি প্রশ্ন আসে, আর নেতৃত্ব থেকে এটা বেশি প্রশ্ন আসে। তো মনে রাখবে এটা ঘটেছিল 1973 সালে। কোথায় না, এই জায়গাটা মনে রাখবে উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডের গাড়ওয়াল নামক একটা জেলা আছে, গড়ওয়াল। সেই গড়ওয়াল জেলাতে কিন্তু এটা ঘটেছিল। হ্যাঁ, চামেলি জেলা অনেক সময় থাকে, চামেলি জেলার গড়ওয়াল অঞ্চল থাকে, আবার অনেক সময় অপশনে মন্ডল গ্রাম বলে একটা গ্রামের উল্লেখ থাকে, মন্ডল গ্রাম। তো সবগুলোই জেনে রাখবে, যেটা অপশনে পাবে সেটাকে উত্তর করবে। তো চিপকো আন্দোলন কোথায় হয়েছিল? মূলত এটা দিয়ে থাকে যে উত্তরাখণ্ডের গড়ওয়াল জেলাতে এটা ঘটেছিল। এটাই বেশিরভাগ জায়গায় আমরা দেখতে পাই। কোনো কোনো জায়গায় অপশনে মন্ডল গ্রাম দেয়, কোনো কোনো জায়গায় এই যে চামেলি জেলা দেয়। ওকে। নেতৃত্ব কে দিয়েছিল? একাধিক জন নেতৃত্ব এখানে দিয়েছিলেন। তার মধ্যে প্রধান নেতৃত্ব ছিলেন সুন্দরলাল বহুগুণা। 3 বছর আগে তিনি মারা গেলেন, রিসেন্ট। ঠিক আছে, সুন্দরলাল বহুগুণা। এছাড়াও এই সমস্ত মানুষরা কিন্তু ছিলেন এখানে। তো আমরা মূলত যদি নেতৃত্বের কথা জিজ্ঞেস করে, সেখানে সুন্দরলাল বহুগুণাকেই আমরা পাবো উত্তরে। উদ্দেশ্য কি ছিল না, উত্তরাখণ্ড যেটা হিমালয়ের কোলে অবস্থিত আমরা জানি, তো সেই হিমালয়ের ঢালে গাছগুলোকে ঠিকাদারদের দ্বারা কাটা থেকে রক্ষা করা। বিস্তারিত দেখো, 1973 সালের 24শে এপ্রিল। কবে ঘটেছিল এটা? 1973 সালের তারিখটা কি ছিল? 24শে এপ্রিল। উত্তরাখণ্ডের চামেলি জেলার গড়ওয়াল অঞ্চলের মন্ডল গ্রামে এই আন্দোলন শুরু হয়। বনের উৎপাদনশীলতা হ্রাস পাওয়ায় পাহাড়ের বাসিন্দারা বাজারের উপর নির্ভরশীল হয়ে পড়েন। বন সম্পদের শোষণের ফলে বন্যা ও ভূমিধসের মতো প্রাকৃতিক বিপর্যয় বৃদ্ধি পায়। এখানেও সেই একই জিনিস হয়, যে ওই যে পাহাড়ি অঞ্চলে আমরা সবাই জানি যে ভূমির ঢাল অনেক বেশি হয় এবং সেখানে গাছের শিকড় যেগুলো মাটিকে ধরে রাখে, কিন্তু এখানে এই গাছগুলোকে কেটে ফেলার ফলে ভূমিধসের প্রবণতা বাড়ে, আস্তে আস্তে বৃষ্টিপাতের ফলে মৃত্তিকা ক্ষয় বেড়ে যায়। এরকম একাধিক জিনিস দেখা যায় এবং সেগুলো যখন সেখানকার এই যে সাধারণ মানুষগুলো বুঝতে পারেন, সুন্দরলাল বহুগুণা যখন তাদেরকে বোঝান যে এই সমস্ত ক্ষতিগুলো হচ্ছে সরকার থেকে গাছ কেটে দেওয়ার জন্য, তখন তারা আন্দোলনে নামেন। দেখো, 27শে মার্চ সিদ্ধান্ত নেওয়া হয় গাছ কাটার বিরুদ্ধে। চিপকো, চিপকো কথাটা হিন্দি কথা চিপকো, যার কথা হচ্ছে লেগে থাকা বা আলিঙ্গন করা। হ্যাঁ, চিপকো বা আলিঙ্গন করায় গ্রামবাসীরা, বিশেষ করে মহিলারা, গাছকে জড়িয়ে ধরে কাটা বন্ধ করেন। সুন্দরলাল বহুগুণা গ্রামবাসীদের গাছের গুরুত্ব সম্পর্কে সচেতন করেন, মাটির ক্ষয় রোধ, বৃষ্টি আনা এবং বিশুদ্ধ বাতাস সরবরাহ করে। আচ্ছা, এখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, যে এই যে আমাদের আগে যেটা পড়লাম বিষ্ণই আন্দোলন, সেখানে কিন্তু এই যে 363 জন যাদেরকে গাছ ধরে রেখেছিল যারা, তাদেরকে হত্যা করে দেওয়া হয়েছিল। কিন্তু এই ক্ষেত্রে সবাইকে কিন্তু হত্যা করা হয়নি। দেখো, 1978 সালে আন্দোলন তীব্র হয়, মহিলারা পুলিশের গুলি এবং নির্যাতনের মুখোমুখি হন। কিন্তু তৎকালীন যে মুখ্যমন্ত্রী ছিলেন, এখানে মনে রাখবে, এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে চিপকো আন্দোলন যে সময় হয়েছিল, তৎকালীন মুখ্যমন্ত্রী কে ছিলেন উত্তরাখণ্ডের? সে সময় ছিলেন হেমবতী নন্দন বহুগুণা। তিনি একটি কমিটি গঠন করেন যা গ্রামবাসীদের পক্ষে রায় দেয়। তো মুখ্যমন্ত্রীর নামটা মনে রাখবে সে সময়কার। এরপরে এই আন্দোলনটা কিন্তু সফল হয়েছিল, হ্যাঁ, এবং সুন্দরলাল বহুগুণা, কিছু জন মহিলা গুলিতে মারা গিয়েছিল, ঠিক কথা, পুলিশের গুলিতে। কিন্তু তারপরে আস্তে আস্তে সরে যায় সরকার এবং এই সুন্দরলাল বহুগুণা এরপর একটা ব্যাপক একটা মানে ফেমাস হয়ে যায় আর কি। এরপরে দেখতে পাবো যে একাধিক আন্দোলনে তিনি নেতৃত্ব দেন এবং শুধু উত্তরাখণ্ড নয়, সেখানে দক্ষিণ ভারতের দিকেও তাকে বিভিন্ন আন্দোলনে কিন্তু তাকে ডাকা হয়েছিল। আচ্ছা, তো এই যে আন্দোলনটা ছিল সুন্দরলাল বহুগুণার চিপকো আন্দোলন, এটা কিন্তু সফল হয়।
আশা করি বোঝা গেল। এখানে কয়েকটা জিনিস আমরা মনে রাখবো, স্থানটাকে মনে রাখবো, নেতৃত্বের নাম মনে রাখবো সুন্দরলাল বহুগুণা, বিস্তার উদ্দেশ্য মনে রাখবো, আর সালটা মনে রাখবো, তারিখটা, আর এদিকে আমরা মুখ্যমন্ত্রীর নামটা মনে রাখবো। ঠিক আছে, এরপরে আসি আপিক্য আন্দোলন। আপিক্য আন্দোলন হয়েছে 1983, কোনো কোনো অপশন বা কোনো কোনো বই 1984 থাকে মাঝে মাঝে, তো 84টা কমই থাকে, এটা নিয়ে কনফিউজ হবে না, 1983টাই সঠিক হবে এখানে। দেখো, স্থান হচ্ছে উত্তর কন্নড় এবং শিমোগা জেলার কর্ণাটক। তো এত মনে রাখার দরকার নেই, এই শুধু কর্ণাটকটুকু মনে রাখবে তোমরা। আপিক্য আন্দোলন কোথায় হয়েছিল? কর্ণাটকে। ঠিক আছে, কর্ণাটকে আপিক্য আন্দোলন হয়েছিল। উত্তর কন্নড় নামক একটা জায়গা আছে সেখানে। নেতৃত্ব কে দিয়েছিল? এই যে পান্ডুরং হেগড়ে, নামটা একটু কঠিন মনে রাখতে হবে, পান্ডুরং হেগড়ে, তিনি আপিক্য আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। ওকে। এবং যে গ্রামে আন্দোলনটা হয়েছিল সেই গ্রামটার নাম কি ছিল? সাকলানি। সাকলানি নামক গ্রাম, সেই সাকলানি গ্রামের মহিলা এবং যুবকেরা এই আন্দোলনে কিন্তু নেমেছিল। হ্যাঁ, উদ্দেশ্য ছিল কি? বনের গাছ কাটা এবং বাণিজ্যিকীকরণ বন্ধ করা, অর্থাৎ বন থেকে গাছ কেটে কেটে সেগুলোকে বিক্রি করে দেওয়া হচ্ছিল, চোরা কারবার। আচ্ছা, তারপরে দেখো বিস্তারিত। 1983 সালের সেপ্টেম্বর নভেম্বরে পশ্চিমঘাটের গ্রামবাসীরা চিপকো থেকে প্রেরণা নিয়ে, চিপকো আন্দোলনের পরে কিন্তু আপিক্য আন্দোলন হয়, তো চিপকো থেকে তারা প্রেরণা পায় এবং এই আন্দোলন শুরু করে। বাণিজ্যিক কাঠের জন্য গাছ কাটা, মাটির ক্ষয়, জলসম্পদ শুকিয়ে যাওয়ার কারণ হয়। গ্রামবাসীদের জ্বালানি, পশুখাদ্য, মধুর মতো যে অকাঠের বনজ সম্পদগুলো রয়েছে, কাঠ ছাড়াও, অকাঠের বনজ সম্পদ মানে কাঠ ছাড়াও আর যে যে জিনিসগুলো আমরা গাছ থেকে পাই, যেমন মধু, ফুল, ফল, এগুলো, সেগুলো সংগ্রহে বাধা দেওয়া হয়। অর্থাৎ তাদের উপর সেই গ্রামবাসীর, গ্রামের জঙ্গল, কিন্তু তাদেরকে বলা হয় সরকার থেকে, তোমাদের কোনো অধিকার নেই, তোমাদেরকে জঙ্গলে ঢুকতে দেওয়া হবে না। ঠিক আছে, সাকলানি গ্রামে 38 দিনের আন্দোলন। কতদিন চলেছিল আপিক্য আন্দোলন? মনে রাখবে, 38 দিন আপিক্য আন্দোলন চলেছিল। তো এই আন্দোলনের পর সরকার গাছ কাটার নির্দেশ প্রত্যাহার করে। আন্দোলনটি পদযাত্রা, স্লাইড শো, লোকনৃত্য, নাটকের মাধ্যমে সচেতনতা বাড়ায়। এটা যেহেতু আধুনিক যুগের আন্দোলন ছিল, তো এই আন্দোলনে কিন্তু একাধিক জন নেতৃত্ব দিয়েছিলেন। যেমন অরুন্ধতী রায়ের কথা আমরা জানি, লেখিকা, তিনি ছিলেন, আরও একাধিক জন ছিলেন। হ্যাঁ, আপিক্য আন্দোলন নর্মদা বাঁচাতেও তারা ছিলেন। আমির খান, হ্যাঁ, যিনি দঙ্গল মুভিটা করেছেন, আমির খান, অরুন্ধতী রায়, এনারা সব ছিলেন নেতৃত্বে। তো এই আন্দোলন কিন্তু পুরোপুরিভাবে সফল হয় এরপরে আপিক্যতে। এরপরে আসি নর্মদা বাঁচাও আন্দোলন। নর্মদা বাঁচাও কি থেকে এসছে? নর্মদা নদী থেকে এসছে। দেখো, নর্মদা নদী গুজরাট, এটা কিন্তু নির্দিষ্ট একটা রাজ্যে হয়নি, মনে রাখবেন। গুজরাট, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্র, তিনটে রাজ্যে একসাথে এই নর্মদা বাঁচাও আন্দোলন হয়েছিল। সালটা ছিল 1985 সাল। দেখো, এর নেতৃত্বকে মেধা পাটেকর, বাবা আমতে, এই দুজনের নামই বেশি উল্লেখযোগ্য। মেধা পাটেকর এবং বাবা আমতে, তারা দুজন এই আন্দোলনের লিডার ছিলেন। ঠিক আছে, এছাড়া আদিবাসী, কৃষক, পরিবেশবিদ, মানবাধিকার কর্মীরা এই সময় ছিল। এটা ছিল সে সময়কার প্রথম এবং অন্যতম আন্দোলন, যার বিস্তৃতি কেবলমাত্র একটা রাজ্যের মধ্যে সীমাবদ্ধ নয়, তিনটি রাজ্যে এই আন্দোলনের ব্যাপক যে আগুন সেটা ছড়িয়ে পড়ে। উদ্দেশ্য কি ছিল? নর্মদা নদীতে বড় বাঁধ নির্মাণের বিরুদ্ধে। নর্মদা নদীর উপরে বিশাল বড় একটা বাঁধ নির্মাণ করা হয় এবং সেই বাঁধ নির্মাণের জন্য যে গাছ কাটা, জমি জায়গা ধ্বংস করা হবে, তার বিরুদ্ধে এই আন্দোলন হয়। দেখো, 1985 সালে সর্দার সরোবর বাঁধের বিরুদ্ধে, বাঁধটার নাম কি ঠিক হয়েছিল? সর্দার সরোবর। ঠিক আছে, সর্দার সরোবর নামক একটা বাঁধ, সেই বাঁধের বিরুদ্ধে এই আন্দোলন শুরু হয়। প্রথমে এটি স্থানচ্যুতদের পুনর্বাসনের দাবিতে শুরু হয়। মানে বলা হয় কি যে, সেই বাঁধ নির্মাণের জন্য, ধরো আমার বাড়ির উপর দিয়ে যদি বাঁধটা যায়, তাহলে তো আমি সেখানে বসবাস করতে পারবো না, তার ফলে আমাকে একটা নতুন জায়গা বা বাড়ি ঘর সেটা সরকার থেকে দেওয়া উচিত, কিন্তু সেটা প্রথমে সরকার অস্বীকার করে। কারণ মূলত তাদের দাবি ছিল যে যে সমস্ত মানুষরা সেখানে বসবাস করতো, তারা কোনো রকম ট্যাক্স সরকারকে দিত না সেই জায়গার জন্য, যে কারণে সরকাররা বলে যে তাদের পুনর্বাসনের কোনো রকম দায়ভার সরকার নেবে না। তো এটা থেকে এই আন্দোলনটা শুরু হয়। ঠিক আছে, যে পুনর্বাসন মানে ঘর ভেঙে দেবে কিন্তু থাকার ঘর সরকার দেবে না। তো এইখান থেকে শুরু হয় এবং পরিবেশ এবং বাস্তুতন্ত্র রক্ষায় কেন্দ্রীভূত হয় এটা। আস্তে আস্তে এটার মোড়টা ঘুরে যায় কোন দিকে? যে পরিবেশ রক্ষার ক্ষেত্রে। তখন আস্তে আস্তে একাধিক দেশের পরিবেশবিদরা কিন্তু এখানে এই আন্দোলনে সামিল হতে থাকে। দেখো, কর্মীরা বাঁধের উচ্চতা 130 মিটার থেকে 88 মিটারে নামানোর দাবি জানান। তো বাঁধটার উচ্চতা ছিল কত? উচ্চতা নির্ধারণ করা হয়েছিল 130 মিটারের মতো উঁচু বাঁধ কিন্তু সেখানে বানানোর কথা ছিল। এরপরে সুপ্রিম কোর্ট, দেখো 2000 সালে সুপ্রিম কোর্ট 90 মিটার পর্যন্ত বাঁধ বানানোর অনুমোদন দেয়। কারণ যত লম্বা উঁচু বাঁধ বানাবে, তার যে বেস সেটা আরও বেশি লাগবে, অর্থাৎ বেশি জমি দরকার হবে। তো 130 মিটার পর্যন্ত পরিকল্পনা থাকলেও 90 মিটারের বাঁধ বানানোর অনুমোদন সুপ্রিম কোর্ট দিয়েছিল এবং 2025 সালের মধ্যে এই বাঁধ বানানোর কাজ সম্পন্ন হবে বলে আশা করা যাচ্ছে, যদিও এখনও হয়নি। হ্যাঁ, যদিও দেখো বাঁধ পুরোপুরি বন্ধ করা যায়নি, এটি বড় বাঁধ বিরোধী মতামত তৈরি করে এবং
গান্ধীয় পদ্ধতিতে উন্নয়নের প্রশ্ন তুলে ধরে। তো এই যে আন্দোলন, সেখানে আন্দোলন করে কিন্তু এই বাঁধের যে কাজ সেটা কিন্তু আটকানো যায়নি নর্মদা নদীর উপর। ঠিক আছে। এখানে মনে রাখবে এই যেটা বললাম, আমির খান, অরুন্ধতী রায়, এই সমস্ত মানুষরাও এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। আচ্ছা, পরবর্তী একটা আন্দোলনের কথা আমরা জানবো, জঙ্গল বাঁচাও আন্দোলন। জঙ্গল বাঁচাও আন্দোলন এটা হয়েছিল 1982 সালে। ঠিক দেখো, নর্মদা বাঁচাওয়ের মতোই কিন্তু নামটা, নর্মদা বাঁচাও, এটা হচ্ছে জঙ্গল বাঁচাও 1982। এটা কি হয়েছিল দেখো, এটা হয়েছিল কোথা, যে সিংভূম, মানে আমাদের আমাদের রাজ্যের সিংভূম নয় কিন্তু ঝাড়খণ্ডের অন্তর্গত। ঝাড়খণ্ড বর্তমান, আগে তখন সেই সময় বিহারের অন্তর্গত ছিল এটা। তো সিংভূম জেলা বিহারের অন্তর্গত। আচ্ছা, এই ক্ষেত্রে অপশনটা একটু খেয়াল করবে, হ্যাঁ, অপশনে হয় বিহার দেবে, না হয় ঝাড়খণ্ড দেবে, দুটোকে দেবে না। তৎকালীন বললে বিহার হবে, আর বর্তমান বললে সেই সিংভূম বর্তমানে ঝাড়খণ্ডে অবস্থিত। তো সিংভূম জেলা তৎকালীন বিহারে, বর্তমানে ঝাড়খণ্ডে এই আন্দোলন হয়। উদ্দেশ্য ছিল কি, এই যে সিংভূমের আদিবাসী সম্প্রদায় যারা ছিল তারাই কিন্তু এখানে নেতৃত্ব দিয়েছিল। উদ্দেশ্য ছিল শালবন, শাল গাছের একটা বন ছিল এই সিংভূম এলাকাতে। এবার সেখানে কি বলা হয়, যে এই শাল গাছের বদলে বাণিজ্যিকভাবে টিক গাছ বা সেগুন গাছ, সেগুন বলে একটা গাছ হয়, টিক বা সেই সেগুন গাছের চাষ সরকার করবে। অর্থাৎ শাল গাছগুলোকে কেটে দেওয়া হবে এবং টিক বা সেগুন জাতীয় গাছগুলোকে সেখানে চাষ করা হবে, এবং এর ফলে সরকার একটা ব্যাপক প্রফিট করবে, এরকম একটা ধারণা করা হয় সরকার থেকে। 1982 সালে সরকার শালবনের জায়গায় দামি সেগুন গাছ লাগানোর সিদ্ধান্ত নেয়, যা আদিবাসীদের জীবিকা এবং অধিকারে আঘাত করে। এটি বাণিজ্যিক স্বার্থকে প্রাধান্য দেয় বলে আদিবাসীরা প্রতিবাদ করেন। আন্দোলনটি বিহার, ঝাড়খণ্ড, ওড়িশাতে ছড়িয়ে পড়ে। এটি গ্রিড গেম পলিটিক্যাল পপুলিজম, মানে এই যে পলিটিক্যাল পপুলিজমের জন্য, রাজনৈতিকভাবে নিজেদের পপুলিজম বাড়ানোর জন্য তৎকালীন সরকার এই লোভী যে খেলা, সেই খেলায় মত্ত হয়েছিল। সেই কারণে এটাকে এই যে প্রজেক্টটাকে ব্যঙ্গ করে গ্রিড গেম পলিটিক্যাল পপুলিজম বলা হয়। ঠিক আছে, গ্রিড গেম পলিটিক্যাল পপুলিজম নামে সমালোচিত করা হয়েছে এটাকে। এই জিনিসটা মনে রাখবে, যদি প্রশ্ন আসে যে কোন আন্দোলনকে গ্রিড গেম পলিটিক্যাল পপুলিজম বলা হয়, তো এটাকে মনে রাখবে, জঙ্গল বাঁচাওকে সমালোচিত হয়। আদিবাসীরা তাদের প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ রক্ষায় সফলভাবে লড়াই করে। ঠিক আছে। এরপরে আসি আমরা তেহরি বাঁধ সংঘর্ষ বা তেহরি বাঁধ বিতর্ক। তো তেহরি বাঁধ কোথায় অবস্থিত? ভাগীরথী নদীর উপর এটা অবস্থিত, ভাগীরথী। ঠিক আছে, এটা তেহরি উত্তরাখণ্ডে অবস্থিত, তেহরি নদী, তেহরি বাঁধ। তো নেতৃত্ব দিয়েছিল কে? সেই সুন্দরলাল বহুগুণা, যার কথা আমরা আগে পড়লাম, যিনি চিপকো আন্দোলনেও নেতৃত্ব দিয়েছিলেন। এটা তার নিজের রাজ্যেই হয়েছিল, উত্তরাখণ্ডেই। ঠিক আছে, দেখো, তেহরি বাঁধ নির্মাণের ফলে স্থানীয় জনগণের স্থানচ্যুতি, বন ও পরিবেশ ধ্বংস এবং ভূমিকম্প প্রবণ এলাকায় সম্ভাব্য বিপদের বিরুদ্ধে প্রতিবাদ দের উদ্দেশ্যে এই যে তেহরি বাঁধ সেটা ঘটে। মানে পজিশনটা এমন ছিল যে তেহরি বাঁধটা ভাগীরথী নদীর ঠিক যে জায়গাতে গড়ে তোলা হচ্ছিল, সেই জায়গাতে যদি কোনো ক্রমে সেই বাঁধে ফাটল ধরে বা কোনো কারণে ভেঙে যেত বাঁধ, তাহলে সেই অঞ্চলের যে বিস্তৃত অঞ্চলটা রয়েছে বাঁধের এদিকে, সেখানকার মানুষদের প্রাণে বাঁচবার কোনো রকম মানে কোনো রকম চান্স ছিল না। যে কারণে প্রথমে এই তেহরি বাঁধ হতে না দেওয়ার বিরুদ্ধে একটা আন্দোলনের নামে সেখানকার মানুষগুলো। হ্যাঁ, দেখো, বিস্তারিত তেহরি বাঁধ সংঘর্ষে ভারতের পরিবেশ আন্দোলনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। 1990-এর দশকে উত্তরাখণ্ডের তেহরি অঞ্চলে, এটা ভাগীরথী নদীর উপর কিন্তু এই বাঁধ প্রজেক্টটা তৈরি হচ্ছে। তো এর উপর বাঁধ নির্মাণকে কেন্দ্র করে জাতীয় এবং আঞ্চলিক মনোযোগ আকর্ষণ করে। এই বাঁধটি ভারতের অন্যতম বৃহৎ জলবিদ্যুৎ প্রকল্প হিসেবে পরিকল্পিত হয়েছিল। সবথেকে প্রচুর পরিমাণে জলবিদ্যুৎ এখান থেকে কিন্তু তৈরি করা যেত, যার উদ্দেশ্য ছিল বিদ্যুৎ উৎপাদন, সেচ ব্যবস্থার উন্নতি এবং জল সরবরাহ। কিন্তু এই প্রকল্পের পরিবেশগত এবং সামাজিক প্রভাব নিয়ে তীব্র বিতর্ক এবং বিরোধিতার সৃষ্টি হয়। তেহরি বাঁধ প্রকল্পের পরিকল্পনা প্রথম শুরু করা হয় 1970 সাল থেকে। হ্যাঁ, 1970-এর দশক থেকেই সমস্ত এই পরিবেশগত আন্দোলনগুলো শুরু হয়, আমরা পড়লাম। তো সেখানে উত্তরাখণ্ডের হিমালয় অঞ্চলে জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা খতিয়ে দেখে 1978 সালে তেহরি বাঁধ প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়। মনে রাখবে, সালটা ছিল 1978। সেখানে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়। এই বাঁধটির উচ্চতা নির্ধারণ করা হয়েছিল 260 মিটার, মানে ব্যাপক একটা বাঁধ, প্রচুর লম্বা একটা বাঁধ ও উচ্চ একটা বাঁধ কিন্তু এই বিশাল কাঠামো হিসাবে নির্মিত হওয়ার কথা ছিল, যা তেহরি শহর এবং আশেপাশের বিস্তীর্ণ বনভূমি এবং গ্রামকে ডুবিয়ে দিত। এছাড়া এই অঞ্চলটি ভূমিকম্প প্রবণ হওয়ায় বাঁধের নিরাপত্তা নিয়েও উদ্বেগ ছিল। মানে এই যে ভাগীরথীর কিনারায় মাঝে মাঝেই ভূমিকম্প হয়, সেই ভূমিকম্পের কারণে কিন্তু বাঁধ ভেঙে যাওয়ার একটা বিশাল চান্স ছিল। বিজ্ঞানীরা সতর্ক করেছিলেন যে একটা বড় ভূমিকম্পের ফলে বাঁধ ভেঙে গেলে নিম্ন অঞ্চলের যে মানুষরা
তাদের বিপর্যয়কর একটা পরিণতি হতে পারে। প্রকল্পের ফলে 1 লক্ষ মানুষের স্থানচ্যুতি ঘটার সম্ভাবনা ছিল, অর্থাৎ এই বাঁধটা নির্মাণ করার জন্য যে জায়গা দরকার সেই জায়গাটার জন্য 1 লক্ষ মানুষকে তাদের জমি জায়গা ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে যেতে হতো। তেহরি শহর, যা ঐতিহাসিক এবং সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ, সম্পূর্ণভাবে সেটা জলের নিচে চলে যাওয়ার ঝুঁকি থাকতো। কোনোভাবে যদি ভেঙে যেত, গোটা শহরটা ডুবে যেত জলে। এছাড়া হিমালয়ের সংবেদনশীল বাস্তুতন্ত্রের উপর বাঁধের প্রভাব পড়তো, যেমন বন ধ্বংস, জীববৈচিত্র্যের ক্ষতি, এই সমস্ত কিছুতে কিন্তু একটা ব্যাপক ক্ষতি হতো। এই প্রকল্পের বিরুদ্ধে দেখো প্রতিবাদের নেতৃত্ব দেন বিখ্যাত পরিবেশবিদ সুন্দরলাল বহুগুণা, যিনি চিপকো আন্দোলনের মাধ্যমে ইতিমধ্যে বিশ্বব্যাপী তার পরিচিতি লাভ করেছিলেন। বহুগুণা তেহরি বাঁধের পরিবেশগত এবং সামাজিক ক্ষতির বিষয়ে জনসাধারণকে সচেতন করতে ব্যাপক প্রচারণা চালান। তিনি শান্তিপূর্ণ প্রতিবাদ সভা সমাবেশ দীর্ঘ অনশনের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন, কিন্তু জাতীয় এবং আন্তর্জাতিক সমর্থনের অভাবে এই বাঁধ কিন্তু নির্মিত হয়, অর্থাৎ সুন্দরলাল বহুগুণা এই জায়গায় এসে কিন্তু ব্যর্থ হয়। মানে মেন কথা হচ্ছে এখানে একটা ব্যাপক ব্যাপক পরিমাণে ইনভেস্টমেন্ট সরকার করে ফেলেছিল, যে কারণে এরকম কোনো রকম আন্দোলনের ক্ষেত্রেই সরকার তার মত আর কিন্তু পাল্টায়নি। তো এই বাঁধ প্রজেক্ট কিন্তু তৈরি হয়। আচ্ছা, এবার এই যে একটা টেবিল দিয়েছি তোমরা, পিডিএফটা পাওয়ার পরে খাতাতে একটা খাতা, নিশ্চয়ই খাতা তো আছে সবার পরিবেশের, তো সেই খাতাতে, আচ্ছা এটা একটু সরিয়ে আমি ঠিক করে দেবো, এগুলো সব উল্টে গেছে। আচ্ছা দাঁড়াও 1 মিনিট। আচ্ছা এটা এখান থেকে ঠিকই করতে হবে। আচ্ছা বেশ, আমি এটা ঠিক করে দিয়ে দেবো তোমাদের। তো এই যে এখানে একটা টেবিলটা দেওয়া আছে এখানে, যে সাইলেন্ট ভ্যালি কোথায় হয়েছিল, কেরালাতে আমরা পড়লাম, চিপকো আন্দোলন উত্তরাখণ্ডে হয়েছিল, হ্যাঁ আপিক্কো, নর্মদা বাঁচাও, এখানে স্থানটা তোমাদের এখানে দেওয়া আছে, কত সালে হয়েছিল সেটা দেওয়া আছে, আর নেতৃত্ব কারা দিয়েছিলেন সেটা এই ছকের মধ্যে দেওয়া আছে, আর কি কারণে হয়েছিল সেটাও এই ছকের মধ্যে দেওয়া আছে, যদিও ছকটা কেটে গেছে জায়গার অভাবে। তো এটাকে আমি ঠিকঠাক করে তোমাদের পিডিএফটা দিচ্ছি। তো খাতাতে এই টেবিলটাকে লিখে নেবে, ঠিক আছে? লিখে নেওয়ার পরে এটাকে প্রথমে মুখস্থ করে নেবে, তাহলে সুবিধা কি হবে, এই যে ডাটাগুলো যখন মুখস্থ হয়ে যাবে তখন ওপরের তথ্যটাকে একবার জাস্ট পড়ে নিলেই কিন্তু মোটামুটি সব কিছু হয়ে যাবে। আর যদি এই তথ্য এই টেবিল থেকে না লিখতে চাও, তাহলে তখন এই জায়গাগুলো পড়ে পড়ে লিখতে হবে যে কোথায় হয়েছিল, মানে মেন কথা যেগুলো বললাম না মনে রাখতে হবে। তুমি হেডিং করলে সাইলেন্ট ভ্যালি আন্দোলন কোথায় হয়েছিল, কেরালাতে, সময় সাল কত 1978, কে নেতৃত্ব দিয়েছিল, আর কি কারণে হয়েছিল, ব্যাস এই কয়েকটা জিনিস আমরা প্রত্যেকটা আন্দোলনে তোমাদের জেনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা এত দূর পর্যন্ত যতটা বললাম বোঝা গেছে কিনা বলবে। যেটা বললাম আমাদের বায়োটিক অ্যান্ড অ্যাবায়োটিক কম্পোনেন্ট হয়ে গেছে, এনভায়রনমেন্টাল রিলেটেড হিস্টোরিক্যাল ইভেন্ট এটা করলাম। দ্বিতীয়টা খুব বোরিং চ্যাপ্টার, সেই জন্য আমরা কিছুদিন পরে করব, এরপর ইকোলজিতে চলে যাব আমরা। আর আগের ক্লাসে যারা ছিলে না তারা অবশ্যই এই নীল অংশটায় টাচ করে আগের ক্লাসটা দেখে নেবে। এবার বলো এত দূর পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা বলো। ক্লিয়ার স্যার। না স্যার, সমস্যা নেই। সমস্যা নেই, আচ্ছা মোটামুটি সব বোঝা গেছে। অভিজিৎ, হ্যাঁ স্যার। নবেন্দু, অপর্ণা, বিকাশ, চন্দন, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এত দূর থাকছে। আর কালকে তোমাদের একটা মক টেস্ট হবে দুটো চ্যাপ্টারের উপর, বায়োটিক আর অ্যাবায়োটিক কম্পোনেন্ট, আর আজকের এটা, ঠিক আছে? এই দুটোর উপরে মক টেস্ট আমি দেখছি রাত্রের মধ্যে প্রশ্নটা দিয়ে দিচ্ছি, কালকে সন্ধ্যেবেলাতে অ্যান্সার দেবো। মক টেস্টগুলো অবশ্যই সবাই অ্যাটেন্ড করবে, ঠিক আছে?
ঠিক আছে সৌভিক, চিপকো আন্দোলন কি সমস্যা বলো তোমার? ওটা কি আরেকবার বলুন এই প্রবলেমটা, চিপকো আন্দোলনটা কি? উদ্দেশ্যটা, চিপকো আন্দোলন মানে উদ্দেশ্য হচ্ছে উদ্দেশ্যটা। গাছকে বাঁচানো, গাছগুলোকে বাঁচানো, গাছ কাটা প্রতিরোধ করা সরকারের বিরুদ্ধে। সরকার গাছগুলো কাটতে বলেছিল, মানুষজন বলেছিল কি গাছ কাটতে দেবো না, সেই জন্য জড়িয়ে ধরেছিল গাছগুলোকে। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ঠিক আছে, তো এই নোটটা একবার ভালো করে পড়বে, খাতায় শর্টে নোট ডাউন করতে পারো, বা যদি প্রিন্ট করতে চাও প্রিন্ট করতে পারো, যদি ফোন থেকেই পড়তে চাও তাও পড়তে পারো, মেন কথা পড়ে রাখবে, ব্যাস। ঠিক আছে, চলো আজকে শেষ করছি ক্লাসটা এখানে। গুড নাইট সবাইকে। গুড নাইট স্যার। ওকে স্যার, গুড নাইট।